দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছে আইপ্যাক, চিরবির করছে কে? ওদের সেনাপতি। যত বেআইনি চুরির টাকা, সেই টাকাগুলো তো অভিষেক বাবুর একটা নিজস্ব কোম্পানি আছে, তার সঙ্গে এরা যুক্ত, তার সঙ্গে কলকাতা শহরে একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি যুক্ত। এসব তথ্য তো আমাদের কাছেই আছে। গোটা আইপ্যাক, গোটা আইপ্যাক তৃণমূল পরিবারের একটা কোম্পানি আছে, তার নামটা আপনারা জানেন, লিপস অ্যান্ড বাউন্স। এরা সবাই যুক্ত। যেখানে সরাসরি বললো যে চুরি করেছি, বেশ করেছি, করবই। তাদের গান আছে না, এতে গান শুনেছিলাম ছেলেবেলা, আমরা খুব লাফালাফি করতাম। কি গানটা হচ্ছে? প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। তৃণমূলের স্লোগান হচ্ছে চুরি করেছি, বেশ করেছি, করবই তো। ঠিক করবে যে এবার ভোট আসছে, তদন্ত বন্ধ, দিদির সর্দি হয়েছে, তদন্ত বন্ধ, মানে তার মানে কি ইডি একটা পঞ্জিকা করবে আগে, কবে ভোট হবে সে তারিখটা সেই বুঝে করব। তো ভোটের আগে হলে ওদের আপত্তি কি, যদি ওরা সৎ হয়ে থাকেন? আমি যদি সৎ হই, ইডি কেন, ইডি মাডি পিডি পিসি যা খুশি করে করুক। প্রশ্ন হচ্ছে আমি চূড়ান্তভাবে অসৎ, আমার দুর্নীতিটা সরাসরিভাবে এখন আইনি সিদ্ধান্তের মধ্যে চলে আসছে, তাই আমি চিরবির করে লাফাচ্ছি। এবং এটা তো পরিষ্কার যে আইপ্যাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের শেল কোম্পানি, যার মারফত বেআইনি টাকা লেনদেন হয়, সাইফোনিং হয়, হয়তো বিদেশেও টাকা যায়। সেই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন, কারণটা তো বুঝতে হবে। আমি তো বহুদিন থেকে বলছি যে একদিন পুলিশ যদি বিনা নোটিশে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ছাপা মারেন, প্রচুর বেআইনি টাকা, প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হবে। নির্বাচনে প্রার্থীরা এতদিন বলতেন মমতার স্নেহধন্য, এখন বলছেন সেনাপতির প্রেরণাধন্য। এদের কি বলবেন বলুন? মমতা জটিলতা পাকিয়েছিল বলে ব্যাপারটা গেছে বিচারকদের কাছে, এটা বিচার ব্যবস্থারও ব্যাপার নয়। বিচারকরা খতিয়ে দেখছেন, তাতে নাম বাদ যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে গেল। কেন, যাদের একেবারেই কিছু নথি নেই তাদের হয়তো নাম বাদ যাবে, আর অধিকাংশের নাম থাকবে বলে আমার ধারণা। আমি বলি সমস্ত বিপদ তৈরি করেছেন ওই ভদ্রমহিলা। প্রথম শুরু করলেন অনুপ্রবেশ, তারপর সুপ্রিম কোর্টে কালো কাপড় জড়িয়ে বললেন যে হ্যাঁ আমরা রাজ্য সরকারি কর্মচারীদের দেব, দিলেন না। তখন বিচারপতিরা বললেন তাদের বিচারকরা বিচার। সস্তায় বাজিমাত করা যায় না, এই সস্তায় বাজিমাত করতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলেছে। ও অশান্তি আর গন্ডগোল জয় করে নিয়ে এসছে। ওকে টাকা কামাতে দেব না, ও যতই আমাকে গালাগালি করুক, ওই চাকরি দেবার নাম করে টাকা কামাবে, এটা করতে দেব না। উনি নিশ্চিন্তে থাকতে পারেন, সব জায়গায় ছড়িয়ে দিক, চাকরি খেকো বিকাশ, আমি খুব খুশি হব। এখন মমতা ছুটে গিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন, কিন্তু ভেস্তে গেছে। এখন সুপ্রিম কোর্ট এমন গাড়ির উপর চেপে বসে আছে, ট্যাফও করতে পারছে না। এই সুযোগে তদন্ত হচ্ছে। আইপ্যাকের ডিরেক্টর গ্রেপ্তার হয়েছেন, তাকে জবাবদিহি করতে হবে। এত টাকা, সেই টাকাগুলো তারা কোথায় পাচার করলেন। এবং দেখুন, একটা দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছে আইপ্যাক, চিরবির করছে কে? ওদের সেনাপতি। তো বুঝতে পারছি না আমি যে আজকে মনীষার বাড়িতে রেইড হলো, আর যদি আমি চিরবির করি লোকে জিজ্ঞেস করবেন ব্যাপার থেকে বলুন তো, সেই রকম আর কি। স্যার, বিরোধীদের সঙ্গে কাজ করলে এরপরে আপনারও এক পরিণতি হবে, এখানে বিরোধীর প্রসঙ্গটা আসছে কোথা থেকে? কে বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই তো বললাম যে চিরবির করছে। যত বেআইনি চুরির টাকা, সেই টাকাগুলো তো অভিষেক বাবুর একটা নিজস্ব কোম্পানি আছে, তার সঙ্গে এরা যুক্ত, তার সঙ্গে কলকাতা শহরে একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি যুক্ত। এসব তথ্য তো আমাদের কাছেই আছে। সুতরাং ইডির কাছে এই তথ্য নেই, এটা ভাবার কোনো কারণ নেই। ইডি বরং এতদিন ঘুমিয়েছিল, এখন একটু ওদের আঁতে ঘা লেগেছে, তাই ওরা একটু নড়াচড়া করছে। তৃণমূল হচ্ছে একটি দুর্নীতিবাজ মানুষের গোষ্ঠী, এটা কোনো রাজনৈতিক দল না। যার ফলে এটা জন্ম হয়েছে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এর যাত্রাটাও চলছে দুর্নীতি করার জন্য, এর বাইরে কিছু নেই। ভেবে দেখুন তো, সেই সময়টা যখন গোটা রাজ্য জুড়ে সততার প্রতীকের ব্যানার ছেয়ে গেছিলো, তখনই আমি বলেছিলাম যে চিটফান্ডের টাকায় সততার প্রতীক হচ্ছেন। সেই চিটফান্ডের তদন্ত ঠিকমতো করলেন না সিবিআই, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও। এখন আমরা আবার এই চিটফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছি, আবার সারদা সেখানে আসছে। জানেন না তিনি তো বলবেন, এখন তিনি বললে বিপদে পড়ে যাবেন না, সুপ্রিম কোর্ট ঘাড়ে চেপে বসে আছেন না।
তিনি জানেন না, কিন্তু তিনি জানেন বলেই ঝাঁপিয়ে পড়েছিলেন, ইডি কাজে বাধা দিয়েছিলেন। ইডির ওপর তখন নির্দেশ ছিল কিছু করো না, কিছু করেনি ইডি, কিন্তু পরে যখন দেখে এনে ছ্যাঁচা হচ্ছে তখন ইডি গেল সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘাড়ে বসে আছেন যে কী করে একজন মুখ্যমন্ত্রী এটা করেন। স্যার, আপনার মতে কি ভিনেশ চান্ডাল এই কয়লা পাচারের ক্ষেত্রে বা আইপ্যাকের মূল মাথা? গোটা আইপ্যাক তৃণমূল পরিবারের একটা কোম্পানি আছে, তার নামটা আপনারা জানেন, লিপস অ্যান্ড বাউন্স। এরা সবাই যুক্ত। এখন মুশকিল কি, উনি তো এখন সেনাপতি, এখন দেখবেন, আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করতে চাই না, এখন নির্বাচনে প্রার্থীরা এতদিন বলতেন মমতা স্নেহধন্য, এখন বলছে সেনাপতির প্রেরণাধন্য। এদের কি বলবেন বলুন? বহুদিন আগেই এই সমস্ত বিভিন্ন ধরনের দুর্নীতি এবং চূড়ান্ত পর্যায়ে শিক্ষা দুর্নীতিতে ক্যাবিনেট ডিসিশন হয়েছে ক্যামাক স্ট্রিট এবং তার সহযোগী নাম করছি না আমি, তাদের পরামর্শে অত বড় একটা বেআইনি সিদ্ধান্ত ক্যাবিনেটে করা হলো, যেখানে সরাসরি বললো যে চুরি করেছি, বেশ করেছি, করবই। তাতে গান আছে না, এতে গান শুনেছিলাম ছেলেবেলা, আমরা খুব লাফালাফি করতাম। কি গানটা হচ্ছে, প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। তৃণমূলের স্লোগান হচ্ছে চুরি করেছি, বেশ করেছি, করবই তো। এর আগেই এই আইপ্যাকের যে কর্তা তার গ্রেফতার হলো, ভোটে কি এর প্রভাব পড়বে সাধারণ মানুষ? দেখুন, আমি আবার বলি, ভোটে কি পড়ছে না পড়ছে এটা দিয়ে সব নির্ণয় করা ঠিক নয়। সামাজিকভাবে আমাদের নিজস্ব বোধ, বুদ্ধি, চেতনা, সেটা দিয়ে নির্ণয় করতে হবে। আমাদের নির্ণয় করতে হবে যে আমরা এমন লোকেদের ভোট দিয়ে পাঠিয়েছি যারা ঘোষণা করে দুর্নীতি করে। সুনীতিটা ওদের করতে গেলে পরে খুঁজে বার করতে হয়। আগে ছিল উল্টোটা, যে দুর্নীতি খুঁজে বার করতে হতো। তৃণমূল আমলের দুর্নীতিটা প্রকাশ্য, সুনীতিটা খুঁজে বার করতে হয়। কথায় আছে মানে কান টানলে মাথা আসে, এখানে কি খাঁচায় যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সেই মাথা? আমি কবে থেকে এই কথাই বলছি, যা তথ্য আছে যদি তদন্তকারীরা তদন্ত করেন, ওই মাথা থাকতো না। সেই জন্য ভয়ে তো 14 তলায় চলে গিয়েছিলেন র্যাটাস বিল্ডিং ছেড়ে, যে ওখানে 14 তলায় উঠতে সময় লাগবে। আজকে ট্রাইব্যুনাল হয়নি, ট্রাইব্যুনালের কাজকর্ম কিভাবে শুরু হবে সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে বলেছেন, এবং তারা 23 তারিখের আগে যাতে ট্রাইব্যুনালের হিয়ারিংগুলো হয়ে যায় সেই চেষ্টা করবেন। সেই চেষ্টা সম্পন্ন হলে পরে যাদের নাম থাকবে তারা যাতে ভোট দিতে পারেন, সেই আবেদনই আমরা রেখেছি, এবং সেই আবেদনটা বিবেচনা হবে। যাদেরকে চূড়ান্তভাবে বাদ যাবে, এখনো বাদ যায়নি, তারা পরবর্তীকালে তার বিরুদ্ধে আদালতে আসতে পারবে। সুপ্রিম কোর্ট তো আর এই কাজটা করবে না। এই কাজটা ইলেকশন কমিশনের মমতা জটিলতা পাকিয়েছিল বলে ব্যাপারটা গেছে বিচারকদের কাছে। এটা বিচার ব্যবস্থারও ব্যাপার নয়। বিচারকরা খতিয়ে দেখছেন, তাতে নাম বাদ যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে গেল। কেন, যাদের একেবারেই কিছু নথি নেই তাদের হয়তো নাম বাদ যাবে, আর অধিকাংশের নাম থাকবে বলে আমার ধারণা। আমি বলি, সমস্ত বিপদ তৈরি করেছেন ওই ভদ্রমহিলা। প্রথম শুরু করলেন অনুপ্রবেশ, তারপর সুপ্রিম কোর্টে কালো কাপড় জারিয়ে বললেন যে হ্যাঁ আমরা রাজ্য সরকারি কর্মচারীদের দেব, দিলেন না। তখন বিচারপতিরা বললেন তাদের বিচারকরা বিচার। সস্তায় বাজিমাত করা যায় না। এই সস্তায় বাজিমাত করতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলেছে। তাই তো বললাম, এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি তৈরি করেছিলেন। চাপ তৈরি হলে বিচারে কি প্রভাব পড়বে? বিচারের সঙ্গে তো আলাদা, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা এমন কোনো ব্যাপার না যে খুব বেশি বিচারকদের মনোনিবেশ করছে। আচ্ছা, উনি কবে থেকে বুঝলেন শূন্য পদ আছে ভোটের সময়? এই 5 বছর ধরে তো শূন্য পদ পূরণ করে প্রচুর টাকা কামিয়েছেন। এখন আবার ভোটের সময় মনে হয়েছে শূন্য পদ পূরণের নামে টাকা কামাবেন। ওকে টাকা কামাতে দেব না। ও যতই আমাকে গালাগালি করুক, ওই চাকরি দেবার নাম করে টাকা কামাবে, এটা করতে দেব না। উনি নিশ্চিন্তে থাকতে পারেন। পিল খাওয়াবো তো। উনি যা ইনফেকশন করছেন তার বিরুদ্ধে আমাকে পিল দিয়ে তো মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। কেন চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কেন ওর চুরো ও টাকা ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই ভয়, আর কিছু না। ভোটের মুখে বারংবার, এর আগেও আমরা দেখেছি যখন চাকরিগুলো চলে যাচ্ছে তখন বারংবার চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি তো বলছি ওরা এই স্লোগানটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিক, শুধু কয়েকটা দেয়ালে কেন।
সব জায়গায় ছড়িয়ে দিক, চাকরি খেকো বিকাশ, আমি খুব খুশি হব। তিনি বলছেন আমি 2 কোটি তো চাকরি দিয়েছি, বলছি 2 কোটি চাকরিটা কোথায়? হ্যাঁ 2 কোটি হ্যাঁ উনি তো ওই তোলাবাজি করে 2 কোটি ছেলে মেয়েকে দলে রাখার চেষ্টা করতেই চাকরি মনে করেন। তোলাবাজি করে 2 কোটি ছেলে মেয়েকে হয়তো উনি টাকা পয়সা দিয়েছেন, 5 টাকা 10 টাকা 15 টাকা, আর একটা করে মদের বোতল। এখন একটা কর্মসূচি ওর বাকি আছে, দুয়ারে মদ। দুয়ারে মদটা চালু করলে ওর সমস্ত কর্মসূচি সম্পূর্ণ হয়ে যাবে। 26,000 চাকরি চলে গেছে, বিয়ে ঠিকঠাক পাচ্ছে না, তিনি বলছেন যে দুয়ারে উন্নয়ন, তারপরে এটা দুয়ারে উন্নয়ন না, দুয়ারে মদ, এটা চালু করবেন। ওইটা আটকে আছে আমাদের জন্য, ভাবছি এটা আটকে দেবে। স্যার স্বাধীনতা আন্দোলনে নাকি সিপিএম বলেছিল আজাদি ঝুটা হে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বীরভূমে। হ্যাঁ আমরা তো এখনো বলি যে আমাদের আজাদি হয়নি পুরোপুরিটা, আমরা আজাদি চাই, অর্থনৈতিক আজাদি চাই, সামাজিক আজাদি চাই, সেটা আমাদের কনস্টিটিউশনই বলছে। উই হ্যাভ টু অ্যাচিভ ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস। এটা লেখাপড়া করতে বলুন না, সংবিধান হাতে রাখলে হয় না, কিন্তু পড়তে হয়। ডিএ নিয়ে তো কালকে আমরা দেখতে পেলাম যে যারা চাকরি হারানো রয়েছে তারা আবারও রাস্তায় নামছে। রাস্তায় নামবে তো, রাস্তাতেই নামতে হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, 27 লক্ষের ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? 27 লক্ষের 27 লক্ষের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা মাঠে ময়দানে লড়াই করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করলে পরে স্বচ্ছ নিয়োগ।